আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অল অফ মাই স্টুডেন্ট। দেখো, এতদিন আমরা ক্লাস 12-এর যে বীজগণিত পাঠটা ছিল, নর্মাল যে বীজগণিত ছিল, সেই বীজগণিত পাঠটা পড়ে এসেছি। অর্থাৎ একেবারে শুরুতেই আমরা পড়েছি রিলেশন ম্যাপিং, ঠিক আছে? একেবারে শুরুতেই আমরা পড়েছি রিলেশন ম্যাপিং, বাইনারি অপারেশন, ঠিক আছে? রিলেশন পুরো হয়ে গেছে, আমাদের ম্যাপিং হয়ে গেছে, বাইনারি অপারেশন হয়ে গেছে, ঠিক আছে? এছাড়াও ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট এবং ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টের আরও একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা ম্যাট্রিক্স মেথড, ক্র্যামার্স মেথড ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? ম্যাট্রিক্স মেথড অর ক্র্যামার্স রুল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অলরেডি আমাদের হয়ে গেছে। এছাড়াও আর একটা চ্যাপ্টার হচ্ছে, সেটা হচ্ছে এলপিপি। তো ম্যাক্সিমাম যে পার্টটা পড়ানো হয়ে গেছে অলরেডি, সেটা বীজগণিতের একটা পার্ট। রিলেশন হয়ে গেছে, ম্যাপিং হয়ে গেছে, বাইনারি অপারেশন হয়ে গেছে, এবং আরও একটা ট্রিগোনোমেট্রি পার্ট ছিল, সেটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন। বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ইনভার্স সার্কুলার ফাংশন, ঠিক আছে? এতগুলো চ্যাপ্টার অলরেডি আমাদের প্রায় শেষ হয়ে গেছে। হয়তো ইনভার্স সার্কুলার ফাংশন তো একটা লাগবে, ম্যাক্সিমামটা আমাদের শেষ হয়ে গেছে। অর্থাৎ বীজগণিতের যে পার্টটা, সেই পার্টটা মোটামুটি আমাদের শেষের দিকে, কারণ এই পুরো পার্টটা আমাদের বীজগণিতের, ঠিক আছে? তো এবারে যেটা শুরু হবে সেটা হচ্ছে মূল হচ্ছে ক্যালকুলাস পার্টটা, এবং 3 ডাইমেনশনাল যে পার্টটা সেটা আমাদের শুরু হবে। ক্যালকুলাস পার্টটা মূল, তো 12-এর মূল বিষয় হচ্ছে ক্যালকুলাস পার্টটা। তো সেই ক্যালকুলাস পার্টটা এবারে আমরা শুরু করব, এবং তার সাথে সাথে 3 ডাইমেনশনাল যে জিওমেট্রি রয়েছে, সেই 3 ডাইমেনশনাল ফিগার এবং এই যে ভেক্টর অ্যালজেব্রা, এই বিষয়গুলো এবার আমরা একে একে এগিয়ে যাবো, ঠিক আছে? মূলত হচ্ছে ক্যালকুলাস পার্টটা। তো সেই ক্যালকুলাস পার্টটা একজন স্যার শুরু করবেন। আরও এক ধরনের অ্যালজেব্রা রয়েছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা তত্ত্ব, সেই সব যেটা 11-এ তোমার পড়েছো, সেই প্রবাবিলিটির আরও ভাস্ট জিনিস ক্লাস 12 রয়েছে, সেই প্রবাবিলিটি শুরু হবে। এবং আমি 3 ডাইমেনশনালের দিক থেকে, অর্থাৎ এই ভেক্টর অ্যালজেব্রা যে রয়েছে, অ্যালজেব্রার একটা পার্ট, এটা একটা নর্মাল অ্যালজেব্রা গেলে, এবার আসছে আমরা ভেক্টর, ঠিক আছে? সেই ভেক্টর অ্যালজেব্রা যে পার্টটা, সেই অ্যালজেব্রাটাকে আমরা শুরু করব। তো এই পার্টগুলো হয়ে যাওয়ার পরে এখন এই যে ভেক্টর অ্যালজেব্রা আমরা শুরু করতে চলেছি, বা ভেক্টর অ্যালজেব্রা সম্বন্ধে আমরা যে আলোচনা করব, ঠিক আছে? এখান থেকে মূলত যেটা প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন হয়, মোটামুটি একটা এমসিকিউ থাকে, 2 মার্কসের একটা শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে? এবং 4 মার্কসের একটা কোশ্চেন থাকে। এই একটা এমসিকিউ থাকবে, একটা 2 নম্বর থাকবে, একটা 4 মার্কসের মোটামুটি কোশ্চেন থাকবে। এই হচ্ছে প্যাটার্ন। তাহলে এখানে কত 1, এখানে 2, এখানে 4, 7 মার্কস। এটা তো থাকবেই কম্পালসারি, এই 7 মার্কস পড়বেই তোমার। অর্থাৎ এই যে ভেক্টর অ্যালজেব্রা 7 মার্কস কমন, এটা আসবেই। এর থেকে বেশি আসতে পারে, কিন্তু কম কখনই আসবে না। এর থেকে বেশি মার্কসে তোমার কোশ্চেন ভেক্টর অ্যালজেব্রাতে হতে পারে, কিন্তু কম কখনই হবে না। অবশ্যই একটা এমসিকিউ থাকবে, অবশ্যই একটা 2 মার্কসের শর্ট কোশ্চেন থাকবে, এবং একটা 4 মার্কসের, তবে 5 মার্কসের এখান থেকে থাকবে না, এটা একবার কনফার্ম। কারণ ব্রড কোশ্চেন 5 মার্কসের এখান থেকে হয় না। তাহলে 1 মার্কসের একটা, 2 মার্কসের একটা, 4 মার্কসের একটা, এটা কম্পালসারি থাকবেই। এর বেশিও থাকতে পারে, কিন্তু কম কখনো থাকবে না। মিনিমাম 7 মার্কস তোমার কোশ্চেন এই ভেক্টরের পার্ট থেকে থাকবে। এটা বিষয় গেল কোশ্চেন প্যাটার্নটা। এইবারে আসল বিষয়বস্তুতে ফিরে আসছে আমরা ভেক্টর অ্যালজেব্রা, যেটা আমি আজকে শুরু করবো তোমাদের। ভেক্টর অ্যালজেব্রা আরেকজন স্যার শুরু করবেন সম্ভবত, বা করে দিয়েছেন, সেটা হচ্ছে লিমিট দিয়ে শুরু করবেন। আর একজন স্যার শুরু করবেন প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব, ঠিক আছে? এটা আপাতত চলবে। তো এই যে ভেক্টর অ্যালজেব্রা, ঠিক আছে? তো এই ভেক্টর অ্যালজেব্রা জানতে গেলে প্রথমত জানতে হবে কোয়ান্টিটি, রাশি, যেটা ফিজিক্সে অলরেডি তোমরা দেখে এসছো। কোয়ান্টিটি বা রাশি, এই কোয়ান্টিটি আর অফ 2 টাইপস। এটা সাধারণত 2 ধরনের হয়। দিস আর অফ 2 টাইপস। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তাহলে কোয়ান্টিটি আর অফ 2 টাইপস। কোয়ান্টিটি সাধারণত রাশি 2 ধরনের হয়, একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, যেটা তোমরা ফিজিক্সে অলরেডি দেখে এসছো, আর একটা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি তার বিভিন্ন এক্সাম্পল রয়েছে, যেমন টাইম বলতে পারো, সময়, টেম্পারেচার বলতে পারো, মাস বলতে পারো, ভর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই যে বিষয়গুলো, বা ডেন্সিটি, ঘনত্ব,
ভলিউম বলতে পারো, আয়তন, টাইম, টেম্পারেচার, মাস, ভলিউম, আয়তন, ঠিক আছে। দিস আর দ্য এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটি, এরা কিন্তু আমার স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল। তাহলে কী বললাম, সময়, তাপমাত্রা, ভর এবং ভলিউম, আয়তন, কোনো কিছুর আয়তন। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি, স্কেলার যেগুলো অলরেডি আমাদের জানা আছে, সেগুলো এই বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, জাস্ট একটু হিন্টসগুলো দিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে বলে। ভেক্টর কোয়ান্টিটি কী ধরনের? ভেক্টর কোয়ান্টিটিও আমরা জানি, যেমন ভেলোসিটি, ঠিক আছে। ভেক্টর কোয়ান্টিটি ভেলোসিটি, অ্যাসেলারেশন, ত্বরণ, ইত্যাদি ইত্যাদি এই যে রাশিমালাগুলো রয়েছে, দিস আর কল্ড ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি, গতিবেগ, অ্যাসেলারেশন, ত্বরণ, এই যে রাশিগুলো রয়েছে, এই রাশিগুলোকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি টাইম, টেম্পারেচার, মাস, ভলিউম, এটসেট্রা এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং ভেক্টর কোয়ান্টিটি কি ভেলোসিটি, অ্যাসেলারেশন, এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যে রাশিমালাগুলো রয়েছে, এগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। বাট হোয়াট ইজ ভেক্টর? কিন্তু ভেক্টরটা কি? তাহলে আমি ভেক্টর অ্যালজেব্রা শুরুতেই কোয়ান্টিটি আলোচনা করলাম, কোয়ান্টিটি দু রকমের বললাম, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। যে স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল বললাম এটা, ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল বললাম, এই ধরনের ইট মে বি হতে পারে। এখন হোয়াট ইজ ভেক্টর? যে ভেক্টর নিয়ে আমরা এখন আলোচনা করবো, সেই ভেক্টরটা কি? কোয়ান্টিটি, রাশিমালা, স্কেলার রাশি, ভেক্টর রাশি বললাম। হোয়াট ইজ ভেক্টর? এবার উপস্থাপনা, ভেক্টর কোয়ান্টিটি অর্থাৎ ভেক্টরের উপস্থাপনাটা আমরা বলবো। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর অর্থাৎ ভেক্টরের উপস্থাপনাটা আমরা কেমনভাবে করবো সেটা আমি লিখছি, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর অর্থাৎ ভেক্টরের উপস্থাপনাটা আমি কেমন করবো? রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর অর্থাৎ ভেক্টর যে অ্যালজেব্রা, সেই ভেক্টর অ্যালজেব্রার উপস্থাপনাটা আমরা ঠিক কেমনভাবে করবো, দ্যাট ইজ কল্ড রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। কি মূলত যে বিষয়টার উপর দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এরকম, মূলত যে বিষয়টার উপর দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এরকম, একটা সেন্টেন্স লিখে নাও, সেই সেন্টেন্সটা ব্যাখ্যা করে এই ভেক্টরটা ব্যাখ্যা করছে। সেটা হচ্ছে এ ডিরেক্টেড লাইন সেগমেন্ট, ডিরেক্টেড লাইন সেগমেন্ট, এ ডিরেক্টেড লাইন সেগমেন্ট। চারটে ওয়ার্ড মাত্র রয়েছে, দেয়ার আর 4 ওয়ার্ডস, এ ডিরেক্টেড লাইন সেগমেন্ট, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই ডিরেক্টেড? ডিরেক্টেড মানে যার ডাইরেকশন আছে, যার দিক নির্ণয় আছে। ডিরেকশন মানে দিক নির্দেশিত, একটা দিক নির্দেশিত সরলরেখার ছেদিদাংশ, সেগমেন্ট ছেদিদাংশ। ডিরেকশন, ডাইরেক্টেড মানে যার ডিরেকশন আছে, যার ডিরেকশন আছে, দিক আছে, যার ডিরেকশন আছে বা দিক নির্দেশিত। যার ডিরেকশন আছে বা দিক নির্দেশিত। লাইন মানে রেখা, সেগমেন্ট ছেদক, সরলরেখার একটা পার্ট, ছেদক। কীরকম সেগমেন্ট জিনিসটা কি? সেগমেন্ট জিনিসটা কীরকম এখানে ব্যাখ্যা করতে দেখো। মনে করো সরলরেখা তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। সরলরেখা 11 ক্লাস 11 তোমরা প্রত্যেকেই জেনে আসছো কি সরলরেখা জিনিসটা। সরলরেখা হচ্ছে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকে ডট 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 ইনফাইনাইট, এদিকেও ডট 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 ইনফাইনাইট। অর্থাৎ সরলরেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, সরলরেখা অসীম পর্যন্ত আমার বিস্তৃত, এর নির্দিষ্ট কোনো লেন্থ নেই, অর্থাৎ এটা একটা অসীম পর্যন্ত বিস্তৃত একটা রেখা। এটা একটা সরলরেখা, এদিকে অসীম পর্যন্ত ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে, কোনো লেন্থ নেই, এদিকেও তাই অসীম পর্যন্ত এদিকে চলে আসবে, এর কোনো নির্দিষ্ট লেন্থ নেই। এখন এই সরলরেখার যদি একটা পার্ট আমি কেটে নিই, এখান থেকে প্রথম একটা পার্ট কেটে নিলাম, সাপোজ এই যে পার্টটা কেটে নিলাম ছেদক, এই যে ছেদক, এই যে পার্টটা এটার সেগমেন্ট, এখান থেকে এই পার্টটা কেটে নিলাম, তাহলে এই পার্টটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকছে, সেটা 5 সেন্টিমিটার হোক বা 6 সেন্টিমিটার হোক, এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। তাহলে এই যে সরলরেখার একটা বিরাট বড়, সেখান থেকে একটা পার্ট আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এই যে পার্টটা পেলাম যার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে, দিস কল্ড সেগমেন্ট, সেই পার্টটাকে বলে আমার একটা সেগমেন্ট বা ছেদক। অর্থাৎ সরলরেখার একটা অংশ, রেখাংশ, যে অংশের আমার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, দিস কল্ড সেগমেন্ট। তাহলে যে সেগমেন্ট, এই ডিরেক্টেড লাইন সেগমেন্ট, তাহলে একটা লাইন সেগমেন্ট, সরলরেখার ছেদিত অংশ বা ছেদক, যার একটা ডিরেকশন থাকবে। মোদ্দা কথা, ভেক্টর হচ্ছে এমন এক ধরনের ডিরেক্টেড লাইন সেগমেন্ট, অর্থাৎ দিক নির্দেশিত এমন এক ধরনের রেখা, ছেদক বা রেখা দিক নির্দেশিত এক ধরনের ছেদিতাংশ।
তাহলে ভেক্টর আর কিছু না, একটা দিক নির্দেশিত এই যে ডিরেকশন আছে, দিক থাকবে এবং সেটা একটা সরলরেখার একটা পার্ট হবে। সাপোজ এক্সাম্পল, এদিকে দেখো, এটা টোটালটা একটা সরলরেখা, এদিকে ডট 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 সিম্বল চলে আছে, এদিকে ডট 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 সিম্বল চলে আছে, টোটাল সরলরেখা। তার একটা পার্ট নিলাম, এটা এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট কেটে নিলাম, এই পার্টটার নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পার্টটা কেটে নিলাম, এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি। যেহেতু এই পার্টটা আমি কেটে নিয়েছি, তাহলে এইদিকে প্রথম দিকের যে বিন্দুটা সেটা এ নাম দিয়েছি, এদিকে যে বিন্দু সেটা আমি নাম দিয়েছি বি। তাহলে এখান থেকে পার্টটা কেটে নিলাম এবং এর ডিরেকশনটা এ থেকে বি, ডিরেকশনটা কোথা থেকে দিলাম, যে পার্টটা নিলাম, যে ছেদাংশ নিলাম, সেগমেন্ট নিলাম, তার ডিরেকশনটা টুয়ার্ডস এ টু বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে আমি ডিরেকশনটা নিলাম। যে ছেদিতাংশটা নিলাম, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে ছেদক বা ছেদিতাংশ নিলাম, তার ডিরেকশনটা কোথা থেকে দিলাম, এ থেকে বি এর দিকে। তাহলে এই যে সিস্টেমটা তৈরি হলো, এ থেকে বি পর্যন্ত সিস্টেমটা, এই সিস্টেমটা ডিরেক্টেড আছে, যার ডিরেকশন আছে বা দিক নির্দেশিত। তাহলে এ থেকে বি, এটা কি ডিরেকশন আছে, এর ডিরেকশন আছে। শুধু তাই নয়, আরও একটা, যেটা এটা একটা সেগমেন্ট, এবি একটা লেন্থ, এবি একটা সেগমেন্টও বটে, এবি হলো একটা ছেদক বা ইংরেজি বলে সেগমেন্ট। তাহলে এ থেকে বি পর্যন্ত এই যে পার্টটা, এই যে ফিগারটা, এই ফিগারটা আমরা কি দেখতে পাচ্ছি, এ থেকে বি পর্যন্ত যে ফিগারটা, এই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এর একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে এবং শুধু তাই নয়, এটা একটা লাইনের সেগমেন্ট বটে, অর্থাৎ বড় একটা সরলরেখা, তার একটা লাইন সেগমেন্ট অর্থাৎ ছেদক। তাহলে এই যে পার্টটা এ থেকে বি পর্যন্ত, এটা কেটে নেওয়ার পর সরলরেখা থেকে, এবং তার যদি একটা ডিরেকশন দিয়ে দিয়েছি টুয়ার্ডস এ টু বি, এ থেকে বি পর্যন্ত যেহেতু আমি একটা ডিরেকশন দিয়ে দিয়েছি, তাহলে এই যে সিস্টেমটা তৈরি হলো, এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট নিয়ে এবং যার ডিরেকশন এ থেকে বি পর্যন্ত এই যে সিস্টেমটা তৈরি হলো, দিস ইজ কল্ড ভেক্টর। এবং এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টের নাম হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এই যে এই বিন্দুটা বলে প্রাথমিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, এই বলে প্রাথমিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। এবং এই যে বি, এই বি পয়েন্টে বলে ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্টও বলা হয়। ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্টও বলা হয়। তাহলে এ পয়েন্টটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক বিন্দু, বি পয়েন্টে বলা হয় ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। তাহলে এ থেকে বি পর্যন্ত এই যে পার্টটা দেখতে পেলাম, এটা একটা সরলরেখা, এই যে অংশ ছেদাংশ এবং যার ডিরেকশন আছে, সেই জন্য এ থেকে বি পর্যন্ত এই অংশটা আমরা একটা ভেক্টর বলবো। এবং এই টাইপের এই যে ফিজিক্স বা ফিগার, এই ফিগারটাকে আমরা ডিনোটেট করবো কিভাবে, ছোট হাতের এ বি সি এইভাবে, এবং তার মাথায় অ্যারো চিহ্ন দিয়ে আমরা এর সিম্বলটাকে প্রকাশ করবো। ঠিক আছে, তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি যার ডিরেকশন এ থেকে বি পর্যন্ত, তাহলে এ থেকে বি পর্যন্ত এটা আমরা ভেক্টর বললাম যে ডিরেকশন আছে এবং মানও রয়েছে। এই যে ছেদাংশটার মান রয়েছে, যে 5 সেন্টিমিটার হোক বা 6 হোক বা 7 হোক বা 10 সেন্টিমিটার যা হোক, একটা মান রয়েছে ছেদাংশ, তাই না? সরলরেখার কিন্তু একটা মান থাকে না, কিন্তু সেগমেন্টে আমরা আগেই বললাম একটা মান থাকে। তাহলে এই যে মান আছে এবং তার ডিরেকশনটা আমরা দিয়ে দিচ্ছি, সেই জন্য সেই ডিরেকশনটা এ থেকে বি পর্যন্ত, এই যে এ থেকে বি পর্যন্ত, এবং এদেরকে সাধারণ ছোট হাতের এ মাথায় অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বা তুমি এটা সমান বিও লিখতে পারতে, বা এই সমান বি ভেক্টরও লিখতে হতে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই ধরনের ভেক্টরকে সাধারণত এরকম ছোট হাতের এ বি সি এরকম অ্যালফাবেটস দ্বারা প্রকাশ করা হয়, মাথায় অ্যারো চিহ্ন থাকবে। তাহলে এ থেকে বি পর্যন্ত অ্যারো চিহ্নটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে এর ডিরেকশনটা এ থেকে বি। এখানে এ থেকে বি মানে পয়েন্টটা কোথা থেকে যাচ্ছে, এ থেকে দিকটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, বি এর মাথায় অ্যারো, এর মাথায় অ্যারো, এটা ঠিক আছে। এখন এই যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটার এই এ পয়েন্টে বলে ইনিশিয়াল পয়েন্ট বললাম, আর বি পয়েন্টে বলে ফাইনাল পয়েন্ট বললাম, এটার ডিরেকশন এইভাবে প্রকাশ করা হয়। এ পয়েন্টে বলে ইনিশিয়াল পয়েন্ট, বি পয়েন্টে বলে ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট, এর ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইগুলো ভেক্টর। এখন এই ভেক্টরে এই যে ভেক্টর কোয়ান্টিটি বা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোয়ান্টিটি হুইচ হ্যাজ ম্যাগনিটিউড অনলি, একটা কোয়ান্টিটি। এবার আবার আগের পার্টে আমি ফিরে যাচ্ছি, দেখো যে স্কেলারসে যে দু ধরনের বলেছিলাম সেই জায়গায় আবার কোনো ফিরে যাচ্ছি। একেবারে শুরুতেই আমরা বললাম স্কেলার কোয়ান্টিটি আর অফ টু টাইপস, একটা হচ্ছে কোয়ান্টিটি আর অফ টু টাইপস, একটা হচ্ছে স্কেলার এবং একটা ভেক্টর। এক্সাম্পলও বলেছিলাম, এর এক্সাম্পল বলেছিলাম টাইম, টেম্পারেচার, টাইম, টেম্পারেচার ইত্যাদি ইত্যাদি। এর এক্সাম্পল কি বলছে, ভেলোসিটি, অ্যাসেলারেশন, ভেলোসিটি, অ্যাসেলারেশন, বেগ ত্বরণ, গতিবেগ ত্বরণ, এরকম এক্সাম্পল দিয়েছে একেবারে শুরুতেই আমরা বলেছিলাম। এটা তো হলো ভেক্টর, রাশির কথা আছে। তাহলে স্কেলার কাকে বলে, এই কোয়ান্টিটি হুজ ম্যাগনিটিউড অনলি, একটা কোয়ান্টিটি যার কেবলমাত্র ম্যাগনিটিউড বা মান থাকবে,
দিস ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। ওকে, একটা কোয়ান্টিটি যার কেবলমাত্র ম্যাগনিটিউড থাকবে কল্ড স্কেলার কোয়ান্টিটি, আর এ কোয়ান্টিটি হুইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউডও থাকবে এবং ডিরেকশন থাকবে, দিস ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এই কোয়ান্টিটি হুইচ হ্যাজ ম্যাগনিটিউড অনলি, ডেফিনেশনটা করে দিকে যাচ্ছে, তাহলে এটা গেলো ভেক্টর, আর এটা স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি, ডেফিনেশনটা এখানে লিখতে দেখো। A quantity which has magnitude only, a quantity which has magnitude only called scalar quantity. Example, time temperature. A quantity which has both magnitude and direction called vector quantity. একটা কোয়ান্টিটি যার বোথ ম্যাগনিটিউড এবং ডিরেকশন থাকবে, মান এবং দিক থাকবে, তাকে বলা ভেক্টর কোয়ান্টিটি। পয়েন্ট টু বি নোটেড, কোয়ান্টিটি ভেক্টর রাশি, দিস ইজ ভেক্টর, দিস ইজ ভেক্টর। বাম দিকে এই যে পার্টটা, দিস ইজ ভেক্টর, দিস ইজ ভেক্টর কোয়ান্টিটি। এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। দিস ইজ অনলি ভেক্টর, ডিরেক্টেড লাইন সেগমেন্ট, দিস ইজ অনলি ভেক্টর, দিস ইজ ভেক্টর, দ্য পার্ট অফ algebra, vector, vector algebra. This is scalar quantity, this is vector quantity. Vector quantity example velocity acceleration, scalar quantity example time and temperature. তাহলে যে ধরনের রাশিমালার শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, এই ধরনের রাশিমালার শুধুমাত্র মান রয়েছে, সেজন্য দিস ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। এই ধরনের রাশিমালার মানও থাকবে, দিতে হবে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, মান থাকবে বহুত দিক থাকবে, এদের বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। দিস ইজ কল্ড ডিরেক্টেড লাইন সেগমেন্ট, দিস ইজ কল্ড ভেক্টর। একটা ডিরেক্টেড লাইন সেগমেন্ট, দিস ইজ অনলি ভেক্টর, that is algebra of vector. So a directed line segment called vector, a quantity which has both magnitude and direction called vector quantity, a quantity which has only magnitude, শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড অনলি, ঠিক আছে, শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, তখন সেটাকে বলা হবে স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে স্কেলার কোয়ান্টিটি গেল, ভেক্টর কোয়ান্টিটি গেল, অনলি ভেক্টর গেল। ভেক্টরের উপস্থাপনা অর্থাৎ ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়, সেটা ছোটোতে ABC এবং মাথায় আরও চিহ্ন প্রকাশ করা হয়, সেটাও আমি বললাম। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস বোঝা গেল, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি, অনলি ভেক্টর। সেগমেন্ট কি সেটাও বললাম, ডিরেক্টেড লাইন বলতে সেটাও বললাম। ঠিক আছে, এবারে অন্য জায়গায় আসছি। মনে করো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা টার্মিনাল পয়েন্ট। ঠিক আছে, ডিরেকশনটা এ থেকে বি, ঠিক আছে, এবং এর মান মনে করো 5 সেন্টিমিটার। এ থেকে বি এই যে লেন্থটা, সেই লেন্থটা সাপোজ 5 সেন্টিমিটার মনে করো। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেটলি এটা একটা বুঝতেই পারছো, এটা একটা ভেক্টর, কারণ এই ডিরেকশন দেওয়া আছে এবং এর একটা নির্দিষ্ট মানও দেওয়া আছে, তাহলে এটা একটা ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টরটা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করছে। এবি এই যে ভেক্টরটা, এবি এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে ছোট হাতের এ অ্যালফাবেটস দ্বারা প্রকাশ করছে। এ থেকে বি পর্যন্ত এই ডিরেকশনটা দিচ্ছে, এ থেকে বি, এর একটা মান রয়েছে। এটা এখন এই যে মান 5 সেন্টিমিটার, এটাকে কীভাবে প্রকাশ করবে, এটাকে বলে মডিউলাস অফ দ্য ভেক্টর। এই যে 5, এটাকে বলে মডিউলাস অফ দ্য ভেক্টর, অর্থাৎ এটা চিহ্ন হচ্ছে মডিউলাস অফ এ, দিস ইজ কল্ড 5। এই যে 5 সেন্টিমিটার মানটা, সেটা কীভাবে লিখবে, সেটা বলে মডিউলাস অফ এ। ইউ ক্যান রিড অ্যাজ মডিউলাস অফ এ ভেক্টর, মডিউলাস অফ এ ভেক্টর is 5. You can read as modulus of a vector is 5, অর্থাৎ a ভেক্টরের মান হচ্ছে 5। এর মান কখনো আমার নেগেটিভ হতে পারে না, কোনো একটা ভেক্টরের মড ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। এখন a ভেক্টর, তার এরকম দুদিকে তো দাগ দিয়ে দিলাম, 5, যেহেতু এখান থেকে দৈর্ঘ্যটা 5, সেজন্য a ভেক্টরের মানটা আমি 5 দিতে হবে। এবং এটা কীভাবে পড়বে, মডিউলাস অফ দ্য ভেক্টর a is 5, অর্থাৎ এটা, এখন এটা a না লিখে মডিউলাস অফ দ্য ভেক্টর ab এভাবে লেখা যেতে পারে। ab ভেক্টরের মড ভ্যালু কত,
5, ঠিক আছে। এর মান কখনো আমার নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। তাহলে কোনো একটা ভেক্টরের মড ভ্যালুকে প্রকাশ করে এভাবে। তাহলে ভেক্টর কাকে বললাম, ভেক্টরের মডিউলাস বলতে কি, এটাকে বলে মডিউলাস অফ দ্য ভেক্টর, ঠিক আছে। অর্থাৎ এর যে মানটা সেটা মডিউলাস। দিকটা কি, দিকটা যে দিক থেকে যেদিকে ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট দিকে সহজ থাকে, এটা ইনিশিয়াল পয়েন্টের টার্মিনাল, নর্মালি ইনিশিয়াল থেকে টার্মিনাল দিকে এর ডিরেকশন থেকে দেখতে পাচ্ছি আমরা এর চিহ্নটা এ থেকে বি এর দিকে, সেটা এ থেকে বি এর দিকে যে ডিরেকশন, সেই জন্য এটা এ থেকে বি এর দিকে ডিরেকশন হয়েছে, সেটা এ বি ডিরেকশন হয়ে গেল। তার মানে এ থেকে বি এর দিকে তার ডিরেকশন আছে, তার মানও আছে, সেই মানটা কি 5, এবং সেটা কীভাবে পড়বে, মডিউলাস অফ দ্য ভেক্টর ইজ 5, অর্থাৎ ভেক্টরটার মড ভ্যালু হচ্ছে আমার 5, এটা কখনো নেগেটিভ হতে পারে না। এবার আসছি ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, অর্থাৎ বিভিন্ন ধরনের ভেক্টর। হেডিং দাও ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর। বিভিন্ন ধরনের ভেক্টর, তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে 1 নম্বর হচ্ছে নাল ভেক্টর, ঠিক আছে, বা জিরো ভেক্টর বলে, বাংলা বলা হয় শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, শূন্য বা অকার্যকর ভেক্টর, এত কিছু না। শূন্য বা অকার্যকর ভেক্টর, জিরো ভেক্টর, নাল ভেক্টর, তিনটে নাম। নাল ভেক্টর বলে, জিরো ভেক্টর বলে, শূন্য বা অকার্যকর ভেক্টর, যেমন দেখুন নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স যেমন দেখেছি সেরকম ম্যাট্রিক্স ব্যবহার। তাহলে নাল ভেক্টর, জিরো ভেক্টর, শূন্য বা অকার্যকর ভেক্টর, বাংলা বলে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। A vector whose initial point and terminal point are coincides known as null vector or zero vector and denoted by capital zero মাথায় arrow চিহ্ন। A vector whose initial point and terminal point, underline the word initial point and terminal point, একটা ভেক্টর যার ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট কোয়েনসাইডস সমাপতিত, মানে একটা অপরটার উপরে গিয়ে উপরিপাতিত, ঠিক আছে, একটা অপরের উপরে গিয়ে কোয়েনসাইডস করে মিশে যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম, একটা ভেক্টর যার ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্টে কোয়েনসাইডস করবে, মানে একে অপরের উপরে গিয়ে মিশে যাবে, কোয়েনসাইডস মানে একে অপরের উপরে পরিপাতিত হবে, তখন সেই ভেক্টরটা বলা হয় নাল ভেক্টর বা জিরো ভেক্টর। যেমন মনে করো এটা একটা ভেক্টর, এ পয়েন্ট ইনিশিয়াল, বি পয়েন্ট টার্মিনাল, এটা ডিরেকশনটা দিয়ে দিয়েছে, এটা ভেক্টর, তাই তো, এটার ভেক্টর তো, এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা টার্মিনাল পয়েন্ট এবং ভেক্টর ডিরেকশনটা এ থেকে বি এর দিয়েছে, ডেফিনেটলি এটা ভেক্টর। এখন এই ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যদি কোনো কারণে কোয়েনসাইডস করে, যাতে ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে যাত্রা, যদি টার্মিনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট একসঙ্গে কোয়েনসাইড, তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট কোনো একটা ভেক্টর। এই ইনিশিয়াল পয়েন্ট এ, এই যাত্রা শুরু করলে এমন হবে যেতে 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 কোনো কারণে ফাইনাল পয়েন্ট বি সেখানে কোয়েনসাইডস করে যাবে, এভাবে যাচ্ছে 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 আস্তে আস্তে বি পয়েন্ট আছে এখানেই মিশে গেল, বি পয়েন্টটাও এখানে কোয়েনসাইডস করে গেল। অর্থাৎ কোনো একটা ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যদি আস্তে আস্তে এমনভাবে হয় যে একে অপরের উপর সম্পাদিত, মানে মিশে যাবে, ইনিশিয়াল পয়েন্ট এখান থেকে যাত্রা শুরু করলো এবং এখানে যেমন ইনিশিয়াল পয়েন্টটা এখান থেকে যাত্রা শুরু করে পয়েন্টটা এই পর্যন্ত গেল এবং ডিরেকশনটা এখান থেকে গেল, সেই জন্য এটা একটা ভেক্টর, নর্মাল ভেক্টর। কিন্তু এর ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট হবে, এখানে একটা পয়েন্ট রয়েছে, সেখানে যাত্রা শুরু করলো, করতে 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 এমনভাবে আসছে আবার এসে ওই এ পয়েন্টটি মিশে গেল, মানে ফাইনাল পয়েন্টটা এখানে এসে আমার মিশে গেল। তাহলে যদি কোনো একটা ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট কোয়েনসাইডস হয়ে যায়, মানে একটা অপরের উপরে এসে পড়ে চেপে গেল, যদি চেপে যায় তাহলে এই যে ভেক্টরটা তৈরি হলো, দিস ইজ কল্ড জিরো ভেক্টর বা নাল ভেক্টর, এবং এর মান কিন্তু শূন্য। নর্মাল যে কোনো একটা ভেক্টরের মান 2, 3, 4, 5, 12, 14 যে কোনো একটা রাশি মান হতে পারে, কিন্তু নাল ভেক্টর বা জিরো ভেক্টর এর মান, অর্থাৎ এর পরম মান, মডুলাস অফ দিস ভেক্টর, এর মান কিন্তু সবসময় জিরো, অর্থাৎ ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর দ্যাট ইজ নট magnitude of this zero vector
ইজ অলওয়েজ জিরো, অর্থাৎ এই ভেক্টরের মান সবসময় জিরো, অর্থাৎ ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর, এই ভেক্টরের মান কিন্তু আমার সবসময় জিরো হবে। এ ভেক্টর হুড মডিউলাস অফ ইজ জিরো, একটা ভেক্টরের মড ভ্যালু যদি জিরো হয়ে যায়, মড ভ্যালু জিরো। ম্যাগনিটিউড মানে ভেক্টরের পরম মান, ভেক্টরের মড ভ্যালু মডিউলাস। যদি এর মডিউলাস বা ম্যাগনিটিউডটা আমার জিরো হয়ে যায়, তখন আমি কী বলবো, এই ভেক্টরে আমার একটা জিরো ভেক্টর। তাহলে যে ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট একে অপরের পতিত হয়ে যাবে, সে ভেক্টরে জিরো ভেক্টর বলবো। এবং এই জিরো ভেক্টরের ম্যাগনিটিউডটা কি, সবসময় আমার জিরো হবে। ডিনোটেড কি, বাই ক্যাপিটাল লেটার জিরো, মাথায় হচ্ছে না, এটা বলে নাল ভেক্টর বা জিরো ভেক্টর। নেক্সট আসছি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বরে দেখো ইউনিট ভেক্টর, খুব ইম্পর্টেন্ট এটা। একক ভেক্টর, ইউনিট ভেক্টর, বাংলায় বলা হয় একক ভেক্টর। A vector whose magnitude is unity, a vector whose magnitude is unity, মানে one, unity, ঠিক আছে। A vector whose magnitude is unity is called unit vector. A vector whose magnitude is unity, unity means one. মনে করো কোনো একটা ভেক্টর এরকম দেখতে, এ, এটা বি, ঠিক আছে। এই ভেক্টরটার নাম দিচ্ছি আমি ছোটো হাতের এ, এই ভেক্টরটা এ থেকে বি পর্যন্ত, এই ভেক্টরটার নাম দিচ্ছি ছোটো হাতের এ। এখন এই ভেক্টরের মড ভ্যালুটা যদি ওয়ান হয়ে যায়, ম্যাগনিটিউড যদি ওয়ান হয়ে যায়, দেন এ ইজ কল্ড, দেন এ ভেক্টর ইজ কল্ড ইউনিট ভেক্টর। যদি কোনো একটা ভেক্টরের পরম মানটা, তো মড ভ্যালুটা যদি ম্যাগনিটিউডটা, এ ভেক্টর হচ্ছে ম্যাগনিটিউড ইজ ইউনিট মডুলাস অফ এ, অর্থাৎ এই ভেক্টরের মড ভ্যালুটা, ম্যাগনিটিউডটা, মডটা যদি ওয়ান হয়ে যায়, ইউনিটি মিনস ওয়ান, ইউনিটি মিনস ওয়ান, ইউনিটি মানে ওয়ান, অর্থাৎ এর মড ভ্যালুটা যদি ওয়ান হয়ে যায়, ইউনিটি হয়ে যায়, তখন সেই ভেক্টরটা বলে ইউনিট ভেক্টর, ঠিক আছে। এখন ইউনিট ভেক্টর কীভাবে, মানে যে চিহ্নের সাথে প্রকাশ করে, এই ভেক্টরটা মড ভ্যালু যদি ওয়ান হয়, তখন এই ভেক্টরটা এর মাথায় ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করে। তখন ইফ মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু ওয়ান, তখন সেই ভেক্টরটাকে যে চিহ্নের সাথে প্রকাশ করা হবে, সেটা হচ্ছে এর মাথায় এরকম ক্যাপ চিহ্ন দিয়ে, মানে এই ভেক্টরটা মানে একটা ইউনিট ভেক্টর। তার মানে এর মড ভ্যালুটা এর মাথায় এরকম ক্যাপ দিয়ে আছে মানে, বা বি এর মাথায় এরকম ক্যাপ দিয়ে আছে মানে, আমি বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, যার পরম মান, অর্থাৎ এই ভেক্টরটার পরম মান, অর্থাৎ ম্যাগনিটিউড হচ্ছে আমার ওয়ান। যদি এর মাথায় বি ক্যাপ থাকে, তাহলে আমরা জানতাম যে এই ভেক্টরটা আমার ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরকে এভাবে প্রকাশ করা হবে, চিহ্নের সাথে প্রকাশ করে, এবং ইউনিট ভেক্টর হলে তার ম্যাগনিটিউডটা সবসময় ওয়ান হবে। এটা তো কোনো ডেফিনেশন, কিন্তু কোনো একটা ভেক্টর বরাবর, তার ডিরেকশন বরাবর, ঠিক আছে, কোনো একটা ভেক্টর বরাবর তার ইউনিট ভেক্টর যদি বার করতে হয়, তাহলে কী করে বার করবো, এটা একটা, অর্থাৎ ম্যাথামেটিক্যালি ইউনিট ভেক্টর কীভাবে বার করবো, এটা তো ডেফিনেশন। কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর বরাবর ইউনিট ভেক্টরের মান যদি বার করতে হয়, সেই ভেক্টরকে তার মড ভ্যালুতে ভাগ করতে হয়। মনে করে এ ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর আমি বার করতে চাইছি, একক ভেক্টর বার করতে চাই, তাহলে এ ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যেটা আসবে, এইখানে যে মানটা আসবে, এটার ফলাফলে যে মানটা আসবে, সেটা হচ্ছে এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর, এ ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর। অর্থাৎ কোনো একটা ভেক্টর ইউনিট ভেক্টর বার করতে গেলে সেই ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে ভাগ করলে যেটা বেরোয়, সেটাকে বলে সেই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টরের মান। তাহলে কোনো একটা ভেক্টরকে ইউনিট ভেক্টর কাকে বলে সেটা আমাদের, যদি কোনো ভেক্টরের মড ভ্যালুটা ওয়ান হয়ে যায়, তাকে ইউনিট ভেক্টর বলে। কিন্তু যে কোনো একটা ভেক্টর বরাবর যদি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বার করতে হয়, তখন সেই ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে ভাগ করলে যেটা হবে, সেটা হচ্ছে সেই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টরের মান, ঠিক আছে।